জিসাও নামের খুবই ধনী পরিবারের একটি ছেলে, যে কিনা বিয়ে করতে একদমই আগ্রহী ছিল না। কিন্তু তার দাদুকে খুশি করার জন্য এই 3 মাসের চুক্তিতে বিয়ে করে এক অসহায় দরিদ্র মেয়েকে, যার নাম এনা। মেয়েটাও পরিস্থিতির শিকার হয়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়। এরপর জিসাও অপেক্ষা করতে থাকে যে কবে 3 মাস শেষ হবে আর সে এই বিয়ে নামের ঝামেলা থেকে মুক্তি পাবে। কিন্তু 3 মাস শেষ হতেই দেখা যায় জিসাওয়ের আগে চুক্তি অনুযায়ী তাকে ডিভোর্স দিয়ে দেয় এনা। কিন্তু ততদিনে এনার প্রতি জিসাওয়ের এক অদ্ভুত মায়া তৈরি হয়ে যায়। সে যেন এনার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এনা তো এখন তার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? জিসাও কি এনাকে তার জীবনে ফিরিয়ে আনতে পেরেছিল, নাকি এখানেই শেষ হয়ে যায় তাদের সমস্ত সম্পর্ক? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা 2 দম্পতির বিয়ের দৃশ্য দেখি। তাদের বিয়ে ভালোভাবে সম্পন্ন হয়। বিয়ের কাগজ নেওয়ার সময় ছেলেটা মেয়েটিকে বলে এই বিয়ের কথাটি গোপন রাখতে। এ থেকে আমরা বুঝতে পারি এদের ভেতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। মেয়েটিও যে পরিস্থিতিতে আছে তাতে খুশি না। পরবর্তী দৃশ্যে আমরা মেয়েটিকে তার মৃত দাদুর সাথে দেখতে পাই। তার দাদুর শেষ ইচ্ছে ছিল মেয়েটি যে পরিবারের লোকটিকে বিয়ে করবে, যা সে পূরণ করে, কিন্তু তার দাদু এটা দেখতে পায় না। আমরা দেখি দাদুর শেষ কাজের আগে তার লোক এসে বলে দাদু মারা যাওয়ার আগে মেয়েটিকে যা কিছু দিয়ে গেছেন তার কাগজ দেয়। সেই মুহূর্তে একজন লোক এসে মেয়েটিকে বাজে কথা বলতে থাকে, বলে তাকে কেন এখানে আসার কথা বলা হলো না, আরো অনেক কিছুই বলে। তারপর সেখানে একটা ছেলে আসে। সে এসে দেখে লোকটা মেয়েটিকে বলছে আমি তোমাকে আজকে মেরেই ফেলবো, তাই বলে তাকে চড় মারতে যায়। কিন্তু মেয়েটি তার হাত আটকে নেয়। তারপর মেয়েটি লোকটিকে সেখান থেকে চলে যেতে বলে। লোকটিও তাকে হুমকি দিয়ে চলে যায়। এরপর বাড়িতে মেয়েটি তার দাদার ভীষণ দেখতে পায়। সে তার দাদাকে দেখে অনেক কান্নাকাটি করতে থাকে এবং বলে কাছে ছাড়া তার থাকতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে যেন তার একা থাকা নিয়ে টেনশন না করে। তারপর তার দাদা তাকে বিদায় জানায়। এর পরের দিনে জিসাওয়ের অ্যাসিস্ট্যান্ট আসে, এসে তার পরিচয় দেয়। মেয়েটি তাকে লাগেজ বহনে সাহায্য করতে বলে। তারপর বাড়ির লোকেশন দিতে বলে। লোকেশন নিয়ে সে বাইকে চলে যায়। সেখানে আমরা কয়েকজন কাজের লোক দাঁড়িয়ে থাকতে দেখি। একজন মহিলা কাজের লোক মেয়েটিকে দেখে মনে মনে তাকে গরিব বলে। তারপর সাওয়ের অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে বলে কোনো কিছু লাগলে তাকে জানাতে, তাই বলে চলে যায়। সে কাজের মহিলাটি মেয়েটিকে বলে আজকে রাতে ডিনার তাকে নিজেই করে নিতে, তাই বলে সে চলে যায়। মেয়েটিও কিছু বলে না। পরের দিনে মেয়েটি নুডলস খাচ্ছিল। তখন সেখানে মিস্টার জি আসে। এসে বলে কি খাচ্ছ? মেয়েটি ভয় পেয়ে বলে এখনই আমি এগুলো পরিষ্কার করছি। পরে মিস্টার জি 3 মাস পর ডিভোর্সের কথা বলে। ডিভোর্সের পর এই বাড়িও তার নামে করে দেবে এবং এসব কথা কেউ জেনে গেলে তাকে 100 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। তারপর মেয়েটা বলে আমার তোমার বাড়ি লাগবে না, আমি 3 মাস আমার ননদের খোঁজ নিতে এসেছি, তাই বলে সেখান থেকে সে চলে যায়। তারপর ছেলেটা মনে মনে বলে তুমি তোমার 3 মাসের প্ল্যান বলে দিলে। সিন এখানে কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মেয়েটি ঘুমিয়ে রয়েছে। তখন তার ঘুম ভাঙে। আমরা দেখি সে তার দাদার এবং তার ছবি বুকে জড়িয়ে ঘুমাচ্ছিল। সে উঠে ছবিটার দিকে তাকিয়ে বলে দাদা আমি তোমাকে ছাড়াও ভালোভাবে বাঁচতে পারছি। এরপরে আমরা হসপিটাল দেখতে পাই। ওরা বুঝতে পারে যে মেয়েটি একটি ডক্টর। রিসেপশনের মেয়ে বা তার কাছে জানতে চায় সে কেমন আছে। সে বলে ভালো আছে। তারপর আমরা দেখি তার চেম্বারে সেই লোকটা এসেছে যে তার দাদার শেষ কাজের অনুষ্ঠানে এসে ঝামেলা করছিল। তাদের কথায় আমরা বুঝতে পারি যে সে লোকটি আসলে তার বাবা। দুপুরের পর সে তাকে তার সাথে দেখা করতে বলে এবং সম্পত্তি নিয়ে কথা বলতে বলে এবং তার দাদার সব সম্পত্তি তার নামে লিখে দিতে বলে। এটা শুনে মেয়েটা বলে আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন, আমি একজন ডক্টর। এসব কথা শুনে তার বাবা অনেক বেশি রেগে যায়। তারপর মেয়েটা বলে তুমি আমার বাবা হওয়ার যোগ্য না। তার বাবা রেগে তাকে চড় মারে। আবারও মারতে চায়, তখন মেয়েটা তার হাত ধরে ফেলে। তারপর মেয়েটা বলে তুমি আমার মাকে মেরে ফেলেছ, এখন তার দাদা মারা গেছে, সে আর সব সহ্য করবে না। এই শব্দ শুনে সেখানে অনেক নার্স চলে আসে। তারপর মেয়েটা তার বাবাকে বেরিয়ে যেতে বলে। তার বাবা সেখান থেকে চলে যায়। তারপর নার্সরা জানতে চায় কি হয়েছে। সে বলে কিছুই না, আমার বাবা এসেছিল দাদার সম্পত্তি নিতে, কিন্তু আমি তা করব না বলে দিয়েছি, এজন্য রেগেছে। তারপর নার্সরা তার দাম্পত্য জীবনের প্রথম রাত সম্পর্কে জানতে চায়। সে বলে তার এবং মিস্টার সাওয়ের মাঝে একটা ডিস্টেন্স আছে। নার্সরা বলে মিস্টার সাওকে তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়নি, তোমরা কি একই ঘরে থাকো না? মেয়েটা লজ্জা পেয়ে বলে সে আমার থেকে ডিস্টেন্স রাখতে চায়। তারপর সে নার্সটা সেখান থেকে চলে যায়। এরপর আমরা মেয়েটার বাবাকে দেখতে পাই, যে কিনা তার অন্য বউ এবং মেয়ের সাথে বসেছিল। তারা মেয়েটাকে নিয়ে কথা বলছিল। তার বাবা বলছিল যে ও এখনো অত বড় হয়নি যে আমার সাথে লড়াই করতে পারবে। আরো অনেক কথা বলে তারা। পরের দৃশ্যে আমরা মেয়েটিকে ড্রাইভ করতে দেখি। তার পেছনে একটি কালো গাড়ি তাকে ফলো করছিল। তার গাড়ির পেছন পেছন আসছিল। তারপর সে গাড়ি থামায়, গাড়ি থেকে বের হয়ে আসে। সে কালো গাড়ি থেকে কয়েকটা গুন্ডা বের হয়ে আসে। তখন সেখানে কালো এবং সাদা কোট পরা 2 জন লোকের গাড়িও আসে। সাদা কোট পরা লোকটি বলে ওখানে একটা মেয়ে দেখা যাচ্ছে, সে হয়তো বিপদে পড়েছে, আমরা গিয়ে তাকে সাহায্য করি।
কিন্তু কালো কোট পরা ব্যক্তিটা বলে গাড়ির হেডলাইট বন্ধ করে দিতে। তারপর আমরা দেখি মেয়েটা সবগুলো গুন্ডাকে মেরে একদম শুইয়ে দেয় এবং তাদেরকে প্রাণ ভিক্ষা দিয়ে পালিয়ে যেতে দেয়। এটা দেখে সাদা কোট পরা ব্যক্তিটি একদম তার প্রতি ফিদা হয়ে যায়। সে বলে একটা মেয়ে দুজন লোককে 6 মিনিটে হারিয়ে দিল। কালো কাপড়ের লোকটা বলে তুমি কি তাকে পছন্দ করে ফেলেছ? সে বলে হ্যাঁ। তখন কালো কাপড়ের লোকটা তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। তারপর আমরা মেয়েটিকে অন্য একটা জায়গায় দেখি। এখানে মিস্টার সাও আসে। আমরা তার পেছনে সেই কালো কোট পরা লোকটাকেও দেখি। আসলে সে মিস্টার সাওয়ের ড্রাইভার। সে বুঝতে পারে আসলে ওই মেয়েটা মিস্টার সাওয়ের স্ত্রী। তারপর মিস্টার সাওকে বলে কাল যেন সে তাকে পিক আপ করতে না আসে। আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি তারা বাড়ি ফিরেছে। মেয়েটা মিস্টার সাওয়ের কাছে জানতে চায় সে তাকে কিছু বলতে চায় কিনা। মিস্টার সাও বলে তার ক্ষুধা লেগেছে, তাই মেয়েটাকে তার জন্য কিছু রান্না করতে বলে সেখান থেকে চলে যায়। তারপর মিস্টার সাওয়ের ফোনে একটা কল আসে। কলে তাকে বলে কাল রাতে যে মেয়েটা গাড়ি চালাচ্ছিল সেটা খুবই দামি, সেটা ইউজো গ্রুপের প্রথম গাড়ি। লোকটা জিজ্ঞেস করে সে কি মেয়ের সম্পর্কে জানে না। সাও বলে জানে। এটা বলে ফোন কেটে দেয়। তারপর তার একসাথে বসে নুডলস খায়। তখন মেয়েটা বলে এটা খাও, কিন্তু এটা যথেষ্ট না, আমার রান্নার অনেক প্রশংসা করে মিসু। তখন সাও জিজ্ঞেস করে মিসুকে চেনো? মেয়েটি বলে হ্যাঁ, সে আমার ছোটবেলার বন্ধু। তখন সাও বলে আমার গ্যাংস্টারের সাথে কথা হয়েছে, এখান থেকে আর কেউ তোমাকে বুলি করতে পারবে না। তারপর সে সাওকে ধন্যবাদ জানায় এবং বলে এসব ছোটখাটো ব্যাপার সে নিজের সামনে নিতে পারবে। এটা বলে সেখান থেকে চলে যায়। মেয়েটা চলে যাওয়ার পর সাও মনে মনে ভাবে এ কেমন মেয়ে, অন্যের কাছ থেকে সাহায্য নেয় না, নিশ্চয়ই কোনো অতীত আছে। পরের দৃশ্যে আমরা দেখি সাও সেই সাদা কোট পরা লোকটিকে কল দেয়। লোকটা সাওকে বলে মেয়েটা এখনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাও মনে মনে বলে বিয়ের পরও কেন সে বাইরে ড্রিঙ্ক করতে গেছে। তারপর সাদা কোট পরা লোকটা মেয়েটার ছবি তুলে সাওকে পাঠায়। সে দেখে মেয়েটা সিগারেট খাচ্ছে। এটা দেখে সে ভীষণ রেগে যায়। এরপর আমরা বারে পার্টির দৃশ্য দেখি। সেখানে মেয়েটা এবং সে নার্সটা ড্রিঙ্ক করছিল। নার্সটা তাকে বলে সবকিছু ভুলে যেতে, যা হয়েছে সব। তারপর তারা গানের তালে তালে নাচতে চায়। তখন একজন লোক তাদের সাথে অসভ্যতা করে। তখনই সেখানে সাও আসে এবং অসভ্য লোকটাকে থাপ্পড় মারে। আবার সেখানে সেই সাদা কোট পরা লোকটা আসে, এসে মেয়েটাকে ধরে সামলায়। সাও এটা লক্ষ্য করে যে সাদা কোট পরা লোকটি মেয়েটিকে ধরেছে। তারা দুজন দুজনকে দেখে এবং সাদা কোট পরা লোকটি বলে ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। সে আবারও একসাথে ড্রিঙ্ক করার অফার দেয়। তারপর সাদা কোট পরা লোকটা মেয়েটার নাম জানতে চায়। মেয়েটা বলে তার নাম জুনাইয়া। সাদা কোট পরা লোকটা তার নামের প্রশংসা করে, বলে সুন্দর মানুষের সুন্দর নাম। তারপর সে আরো বলে এখানে একটা সুন্দর মেয়ে বসে আছে, চলো ড্রিঙ্ক করি। তখন সাও বলে আমি এরকম মেয়েতে ইন্টারেস্টেড না। তারপর জুনাইয়া বলে মিস্টার সাওয়ের এত সেলফ রেসপেক্ট হলে সে এখানে কেন, তার উচিত এখান থেকে চলে যাওয়া। এটা বলে সে উঠে চলে যায়। সাদা কোট পরা লোকটা তার পেছনে পেছনে যেতে চায়, কিন্তু সাও তাকে আটকায় এবং বলে সে বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তাই এমন করছে। এরপর আমরা দেখি জুনাইয়া হাঁটতে গিয়ে ঢলে পড়ে যাচ্ছে। সাও তখন তাকে সামলায়। তারপর জুনাইয়া সাওকে কিস করে। সাও বলে কি করছো, এটা বলে তাকে ছটকা দিয়ে সরিয়ে দেয়। তারপর তাকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর বলে ওয়াইনটা সুন্দর ছিল। তারপর জুনাইয়া বলে আমি আবারও সেখানে ফেরত যেতে চাই, আমি নাচতে চাই। এটা বলে মাতলামি শুরু করে। সাও তাকে ধমক দেয় এবং ভেতরে ভালো করে বসতে বলে। তারপর সেও গাড়িতে উঠে। গাড়িতে ওঠার পর জুনাইয়া আরো বেশি মাতলামি করে। এখানে আমরা অনেক ফানি সিন দেখতে পাই, মানে কি আর বলবো। জুনাইয়া যেসব কাণ্ড করে এখানে অনেক মাতলামো করার পর আবারও জুনাইয়া সাওকে কিস করে। সে জুনাইয়াকে ছাড়িয়ে নেয়, তারপর আবারও তাকে কিস করে। সিন এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালবেলা জুনাইয়ের ঘুম ভাঙে তার বিছানায়। সে উঠে বলে কাল রাতের কথা আমার কিছুই মনে নেই। হঠাৎ তার মনে পড়ে যে সে সাওকে কাল রাতে কিস করেছে। এটা মনে করে সে অনেক রিগ্রেট ফিল করে এবং বলে আমি তো শেষ। পরের সিনে জুনাইয়া সেই নার্সটাকে কল দেয়, অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ডকে, কিন্তু তার ফোন অফ ছিল। তাই সে সাওয়ের অ্যাসিস্ট্যান্টের কাছে কল দেয়। কল দিয়ে তার বান্ধবীর সম্পর্কে জানতে চায়। অ্যাসিস্ট্যান্ট বলে যে সে ঠিক আছে, তাকে নিয়ে যেন টেনশন না করে। তারপর কল কেটে দেয়। অ্যাসিস্ট্যান্টের পাশে মিস্টার সাও ছিল। অ্যাসিস্ট্যান্ট জুনাইয়ার প্রশংসা করে। এটা শুনে সাও রেগে যায়। সাওয়ের রেগে যাওয়ার ভয়ে অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়, মানে এটা একটা ফানি মোমেন্ট। তারপর সেখানে সে সাদা কোট পরা লোক আসে, এসে সাওকে অনেক কথা বলে। তারপর সে বলে আজকে সকালবেলা একটা মেয়ে আমাকে উইচ্যাটে অ্যাড দিয়েছে, এরকম আরো অনেক আজে বাজে উল্টাপাল্টা কথা বলে। তারপর সাও তাকে বলে তুমি কি মনে করো তুমি আমাকে হারাতে পারবে, এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে কালো কোট পরা লোকটিও তার সাথে মজা করে। ফেরার পথে সাও দেখে জুনাইয়ের বাইক রাস্তাতে নষ্ট হয়ে গেছে এবং সে এটা ঠিক করার চেষ্টা করছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলে কাল তাকে একটা নতুন বাইক কিনে দিতে, সবচেয়ে দামি বাইকটা কিনে দিতে বলে। কিছুক্ষণ পর আবার বলে যে এখনই তাকে বাইকটা কিনে দাও। তারপর বাড়িতে ফিরে জুনাইয়া নুডলস রান্না করতে যায়, কিন্তু তার সাওয়ের কথা মনে পড়ে যায়। দেখে 9টা বাজে, তাও সে নুডলস রান্না করে। নুডলস খেতে বসে তখনই সেখানে সাও আসে। সাও এসে রেগে যায়। সাওকে দেখে জুনাইয়া বলে আমার কাজের থেকে এসে খুব ক্ষুধা লাগছে, আমি তাই নুডলস রান্না করে খাচ্ছি। তারপর সাও একটা গাড়ির চাবি দেয় এবং বলে
আমার অ্যাসিস্ট্যান্ট এটা কিনে দিয়েছে। জুনাইয়া বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট কেন কিনে দিল? শাও বলে, তোমাকে বিব্রত দেখতে চাই না, তোমার ইচ্ছে হলে এটার টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। তাই বলে সেখান থেকে চলে যেতে চায়। জুনাইয়া তাকে দাঁড়াতে বলে এবং বলে, আমি এত দামি গাড়ি ব্যবহার করতে পারবো না, ভালো হবে তুমি এটা ফেরত নাও। কিন্তু সিও বলে, তোমার খিদা লাগলে তুমি খাবার অর্ডার দাও না কেন, নিজে রান্না করতে যাও কেন? তাই বলে সে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর জুনাইয়া তার ব্যবহারে অনেক রেগে যায়। সে নিজেকে বলে, শান্ত হও, রাগুনি। তাও সে রেগে চিৎকার করতে থাকে। তখন তার ফোনে শাওর অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস যে গাড়িটা আমাকে দিয়ে আপনার জন্য কিনে নিয়েছে সেটা ভালো হয়েছে। জুনাইয়া বুঝতে পারে যে আসলে তার বাইকটা খারাপ হয়ে যাওয়ার কারণে শাও তাকে এটা উপহার দিয়েছে। এটা বুঝে সে ভাবে যে শাও অতটাও খারাপ না। অ্যাসিস্ট্যান্ট আরও বলে যে দরজার সামনে খাবার অর্ডার রাখা আছে। তারপর জুনাইয়া শাওয়ের কাছে যায়। শাও তখনই গোসল করে বের হয়। জুনাইয়া তাকে দেখে মনে মনে বলে যে সে অনেক হ্যান্ডসাম। তারপর শাও জানতে চায় সে এখানে কেন। জুনাইয়া বলে সে এখনো খায়নি, তাই খাওয়ার কথা বলতে এসেছে। এরপর আমরা দেখি শাও বসে তার দাদার কথা ভাবছে। তার দাদা তাকে বলেছিল, তুমি এখনো বিয়ে করনি, তাই বিয়ের মজাই বুঝছো না, বিয়ের পরে এটা বুঝবে। তারপর জুনাইয়া তার জন্য অনেক কিছু রান্না করে আনে টেবিলে। তারপর তারা একসাথে খায়। জুনাইয়া শাওকে বলে সে কেন কথা বলছে না। শাও তাকে জিজ্ঞেস করে, তোমার এখানে কোনো সমস্যা আছে কিনা। জুনাইয়া বলে, আমার জীবনে এখন কোনো সমস্যা নেই, আর তো 3 মাস পরে আমি মুক্তি পেয়ে যাচ্ছি। শাও এটা শুনে ভাবে যে তার সাথে থাকতে জুনাইয়ার খুব কষ্ট হচ্ছে। এটা ভেবে সেখান থেকে সে উঠে চলে যায়। জুনাইয়া ভাবে যে লোকটা আবারও রাগ হলো কেন। তারপর আমরা দেখি জুনাইয়া ফ্রেন্ডের সাথে কথা বলছে। তার ফ্রেন্ড তাকে বাইরে যেতে বলে, কিন্তু সে বলে তার পেট ভরা, এজন্য সে বাইরে যেতে পারবে না। তখন সেখানে শাও আসে। জুনাইয়া শাওকে বলে সে কেন কোনো সাউন্ড না করে সেখানে এসেছে। শাও বলে এটা তার বাড়ি, সে যেখানে খুশি যেতে পারে। তারপর সে সেখানে বসে। তাদের ভেতর কিছু কথা হয়। শাও মনে মনে ভাবে, এই মেয়েটা আমার কাছ থেকে 3 মাসের ডিভোর্স চায়, কিন্তু আমি এর সাথে খুব হ্যাপি, সে কিভাবে আমাকে ছেড়ে যাবে। তারপর তারা তাদের এগ্রিমেন্ট নিয়ে কথা বলে। জুনাইয়া বলে সে 100 মিলিয়ন টাকা দিতে পারবে, সে যদি চায় এখনই ডিভোর্স করতে পারবে। শাও তাকে বলে, তুমি সত্যি ডিভোর্স চাও? জুনাইয়া বলে, তোমার ব্যবহারে আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি করা হবে ততই ভালো। শাও তাকে এরকমটা ভাবতে নিষেধ করে। জুনাইয়া তখন সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জুনাইয়া তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। তাকে জুনাইয়া সবকিছু বলে। তার বান্ধবী জানতে চায় কেন তাকে 100 মিলিয়ন টাকা দেওয়া লাগবে। কারণ বলে সে নিজেই সাইন করেছে, তাই দিতে হবে। তার বান্ধবী তাকে উপদেশ দেয় ডিভোর্সটা করে নিতে, কারণ তার থেকে তার ভাই ভালো, মানে তার ভাইকে বিয়ে করতে বলে। তখন সেখানে সেই সাদা কোট পরা লোকটি শাও এবং শাওর অ্যাসিস্ট্যান্ট আসে। রেস্টুরেন্টের সব মেয়েরা তাদের 3 জনকে দেখে ফিদা হয়ে যায়। তারপর সাদা কোট পরা লোকটি জুনাইয়াকে দেখে বলে বাকি 2 জনকে দেখায় এবং বলে চলো আমরা ওর সাথে টেবিল শেয়ার করি। তাই বলে সে জুনাইয়ের পাশে গিয়ে বসতে চায়। তখনই শাও তার কলার ধরে ছেলে তাকে ফেলে দেয় এবং নিজে গিয়ে জুনাইয়ের পাশে বসে সে জুনাইয়াকে নিজের বউ হিসেবে পরিচয় দিয়ে দেয়। এটা দেখে জুনাইয়া অবাক হয়ে যায়। সে ভাবে কালকেই তো আমাদের ডিভোর্সের কথা হলো, আজকে কেন সে আমাকে বউ হিসেবে পরিচয় করাচ্ছে। তারপর শাও বলে তাকে আর 100 মিলিয়ন টাকা দিতে হবে না। সাদা কোট পুনরাবৃত্তিতে মন খারাপ করে জুনাইয়ের বান্ধবীর পাশে বসে। সেও তাকে পাত্তা না দিয়ে সরে যায়। তারপর সে বলে আমি জানতাম না যে এটা তোমার ওয়াইফ, আমি তো শুধু তার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিলাম। শাও বলে সত্যি? সে বলে হ্যাঁ সত্যি। তারপর আমরা জুনাইয়া এবং শাওয়ের মাঝে ঘনিষ্ঠতা লক্ষ্য করি। আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা জুনাইয়ের সৎমা এবং বোনকে দেখি। সৎ বোন অনেক রেগেছিল, কারণ তার হাত খরচের টাকা শেষ হয়ে গিয়েছিল। তখন তার মা বলে তোমার বাবার কোম্পানিতে সমস্যা হয়েছে, এজন্য কিছুদিন একটু কষ্ট করো, আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, এটা নিয়ে কিছু ড্রেস কিনে নাও। মেয়ে বলে আমি কালকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, কিন্তু আমার কোনো নতুন ড্রেস নেই, আর টাকা দিয়ে হবে না, আমার অনেক টাকা লাগবে। তখন তার মা তার বয়ফ্রেন্ডের কথা শুনে খুশি হয়ে যায়। বলে তোমার বয়ফ্রেন্ড কি জি ফ্যামিলির? সে বলে না, জি ফ্যামিলির আর কোনো ছেলে নেই। তার মা তাকে মিস্টার সাওয়ের কথা বলে। এটা শুনে বলে মিস্টার সাও অনেক বড় মানুষ। তাও তার মা শাওকে পটাতে বলে সে তাদের ফাঁদে পা দিলে তাদের অনেক লাভ হবে। অন্যদিকে আমরা জুনাইয়াকে দেখি। তাকে শাও কল দিয়ে বলে যে কাল তাদের পুরাতন বাড়িতে ডিনারের আয়োজন করা হয়েছে, সেখানে তার দাদু থাকবে, তাকে সেখানে যেতে হবে। জুনাইয়াও রাজি হয়ে যায়। এরপর শাওর অ্যাসিস্ট্যান্ট কিছু কাপড় এবং গহনা নিয়ে জুনাইয়াকে দেয়। জুনাইয়া জানতে চায় এগুলো কিসের জন্য। সে বলে আজকে ডিনারে যেতে হবে, আপনি ভুলে গিয়েছেন। জুনাইয়া আসলেই ভুলে গিয়েছিল। তারপর সেগুলো পরে ডিনারে যাওয়ার জন্য সে রেডি হয়। জুনাইয়ার এমন সাজুগুজু রূপ দেখে শাও টাস্কি খেয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট থেকে জ্ঞান ফেরায় তাকে। তারপর শাও তার গায়ের জ্যাকেট খুলে জুনাইয়াকে দেয়। তারপর তারা সেই ডিনারে যায়। শাওয়ের দাদা জুনাইয়াকে দেখে অনেক খুশি। সে বলে আমি তোমাকে দেখার জন্য অনেকদিন ধরে ওয়েট করছি। তারপর সে তাকে একটা পুরাতন গহনা গিফট করে। জুনাইয়া সেটা দেখে বলে এটা অনেক বেশি, আমি রাখতে পারবো না, তাই বলে সেটা ফেরত দিতে যাবে। তখনই শাও তাকে বাধা দেয় আর বলে এটা দাদার ভালোবাসা, রেখে দাও। শাওয়ের দাদা তাকে এটা বলে যে সে সব জানে। সে জুনাইয়াকে 3 মাসের এগ্রিমেন্টে সাইন করিয়েছে।
সে জানতে চায় সে কেন এটা করেছে। তার দাদা আরও বলে জুনাইয়ার দাদা তার জীবন বাঁচিয়েছিল। তখন সেখানে জুনাইয়ার সৎ বোন আসে, তার সাথে একটা ছেলেও ছিল, দেখে মনে হচ্ছিল স্বামী স্ত্রী। আবার সেখানে তখন জুনাইয়াও আসে, সাও জুনাইয়ার কাছে যায়। জুনাইয়া তার বোনকে জিজ্ঞেস করে কেন সে এখানে এসেছে। তারপর সাও সবার সাথে জুনাইয়াকে তার স্ত্রী হিসেবে পরিচয় করায়। জুনাইয়ার সৎ বোন তাকে জিজ্ঞেস করে কেন সে যে বিবাহ করেছে এটা তার বাবাকে জানায়নি। জুনাইয়া উত্তর দিতে যাবে, তখন সাও তাকে আটকে দেয়। তাদের একটা কাজ আছে এটা বলে সেখান থেকে চলে যায়। আড়ালে গিয়ে জুনাইয়া তাকে জিজ্ঞেস করে কেন সে তাকে বাঁচালো। সাও বলে তুমি আমার বউ, আমি চাই না কেউ তোমাকে বুলি করুক। পরের দিনে আমরা দেখি জুনাইয়ার সৎ বোন বাড়িতে গিয়ে জিনিসপত্র চালাচালি শুরু করে। তার মা তাকে থামায় এবং বলে কে তোমাকে এত রাগিয়ে দিল, তুমি কি ডিনারে যাওনি। তারপর সে বলে তুমি জানতে না যে মিস্টার সাও বিবাহিত এবং তার বউ জুনাইয়া। এটা শুনে তার মা অনেক অবাক হয়ে যায়। তারপর তাকে বুদ্ধি দেয় জুনাইয়াকে সরিয়ে তার জায়গা নিতে। তার মা বলে শাওয়ের এক্স লুমান। তারপর তার মা তাকে কানে কানে কিছু কথা বলে যা আমাদের শোনানো হয় না। এরপর আমরা জুনাইয়াকে রান্না করতে দেখি। তখন সেখানে শাও আসে। শাওকে হঠাৎ দেখে জুনাইয়া চমকে যায় এবং বলে আপনি এরকম শব্দ না করে আসেন কেন বারবার। শাও তার কাছে ক্ষমা চায়। এটা দেখে জুনাইয়া অবাক হয়ে যায় যে শাও তার কাছে ক্ষমা চাইছে। তারপর শাও তার চুল ঠিক করে দিয়ে সেখান থেকে চলে যায়। বুঝতে পারে যে তাদের সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছে। তারপর তারা বক্সিং খেলতে যায়। খেলার এক পর্যায়ে তারা একে অপরের খুব কাছাকাছি আসে এবং একে অপরকে কিস করে। জুনাইয়া শাওকে সরিয়ে দিয়ে বলে তুমি সুযোগের সৎ ব্যবহার করছো। তারপর তারা চারজন মিলে একসাথেই খাবার খায়। এখানে তাদের মধ্যে অনেক কথা হয়। পরের সিনে আমরা দেখি শাও এবং জুনাইয়া একসাথে বসে খাবার খাচ্ছে। পরে জুনাইয়া আয়নার সামনে দাঁড়ায়। সে তার গায়ে লাগা আঘাতের দাগ দেখছিল আর বলছিল শাওয়ের আসলেই অনেক ট্যালেন্ট। তখন সেখানে শাও আসে, এসে তাকে ব্যথার মলম লাগিয়ে দেয়। মলম হাতে নিয়ে চলে যেতে লাগে। তখন শাও আটকায় এবং তার শরীরের আঘাত চেক করে দেখতে বলে। তারপর শাও ঘরে গিয়ে তার গেঞ্জি খোলে এবং জুনাইয়াকে তার শরীরের আঘাত দেখাতে বলে। জুনাইয়া তার আঘাত দেখতে চায়। তখন শাওয়ের হাত ধরে ফেলে। জুনাইয়া বিব্রত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যেতে চায়। তারপর তারা অনেক ঘনিষ্ঠ হয়ে পড়ে। তারপর শাও তাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর সে হানকে কল দেয়। তারপর এখানে আমরা ফানি কথাবার্তা শুনি। পরদিন সকালবেলা জুনাইয়া দেখে যে শাও সারা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে আছে, সেজন্য তার চোখের নিচে কালো দাগ। শাও তাকে বলে যে ডিনারে তাদেরকে জুনাইয়ার বাড়িতে যেতে হবে, তার বাবা এসেছে আর এখানে সবাই থাকবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ডিনারের সিন দেখি। সেখানে সবাই ছিল। শাওয়ের দাদু জুনাইয়াকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা দেখি সেখানে জুনাইয়ার সৎ মা ও বোনও আছে। তার সৎ বোন আসলে শাওয়ের ছোট ভাইকে পটানোর চেষ্টা করছে। এরপর জুনাইয়ার সৎ বোন সেজে সিগারেট খায় আর এটা বলে দেয়। এটা শুনে শাওয়ের মা বলে একটা ডক্টর কিভাবে সিগারেট খেতে পারে। এটা দেখে শাও জুনাইয়ের পক্ষে কথা বলে। সে উল্টে আরও জুনাইয়ের সৎ বোনকে অনেক খারাপ কথা বলে। এরপর সবাই জানতে পারে যে জুনাইয়ার সৎ বোন আছে, সে আসলে উপপত্নীর মেয়ে। শাও তার ভাইকে বলে যে সে তার পরিবারের উপপত্নীর মেয়েকে বিয়ে করা নিষেধ আছে, এটা যেন মাথায় রাখে। এটা বলে সেখান থেকে চলে যায়। এরপর জুনাইয়ার বোন তাকে বলে যে সে তার সব সুন্দর জিনিস নষ্ট করে দিচ্ছে, এখন কি সে হ্যাপি। সে আরও বলে বাবা তাকে বাড়ি ফিরে যেতে বলেছে। জুনাইয়া ফেরত যেতে চায় না। তার বোন বলে সে যদি ফেরত না যায় তাহলে সে তার মায়ের সকল জিনিস পুড়িয়ে ফেলবে। এটা শুনে জুনাইয়া অনেক রেগে যায়। রেগে তার গলা চেপে ধরে, বলে তুমি যদি এটা করার চেষ্টাও করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তারপর সেখানে শাওয়ের দাদু আসে এবং তাদেরকে বলে অনেক রাত হয়েছে, এখন শুতে যাও। এরপর আমরা শাও ও জুনাইয়াকে দেখি। তারা চিন্তা করছিল যে আজকের রাতটা তারা কিভাবে কাটাবে। জুনাইয়া বলে সে নিচে থাকছে এবং শাও যেন উপরে থাকে। শাও মনে মনে ভাবে যে জুনাইয়া আমার সাথে থাকতে চায় না। এরপর যখন জুনাইয়া ফোন দেখছিল তখন শাও তার কাছে যায়, কিন্তু ভুল করে জুনাইয়ার হাত তার গালে জোরে লেগে যায়। তারপর জুনাইয়া তার গালে মালিশ করে দেয়। তারা কাছাকাছি হয়ে যায়। তারপর শাও সেখান থেকে চলে যায়। রাতে জুনাইয়া ঘুমাচ্ছিল। শাও তখন তার পাশে শুয়ে পড়ে। সকালবেলা জুনাইয়া উঠে শাওকে পাশে দেখে। শাওকে দেখে সে মনে মনে বলে ছেলেটা সুদর্শন। তারপর নিজেকেই বলে যে তুই ওর 3 মাসের বউ, এত কাছে যাস না। এরপর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শাওয়ের ঘুম ভাঙে। উঠে সে কাউকেই খুঁজে পায় না। দাদুকে দেখতে পায়। দাদু তাকে বসতে বলে। দাদু তাকে বলে যে সে যদি 2 মাস পরে ডিভোর্স নিতে চায় তাহলে সে তাকে আটকাবে না। তারপর জুনাইয়াকে সে তার নাতি বানাবে। ফ্যামিলি মিটিংয়ের আয়োজন করে তাকে তাদের ফ্যামিলিতে অ্যাড করবে। তারপর ভালো একটা ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে দেবে। এটা শুনে শাও সেখান থেকে চলে যায়। এটা নিয়ে দাদু তার অ্যাসিস্ট্যান্টের সাথে মজা করে। তারপর জুনাইয়া সেখান থেকে বের হয় এবং দেখে তার বান্ধবী গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার বান্ধবীর গাড়িতে উঠে তার বান্ধবী গতকাল রাতের সম্পর্কে জানতে চায়। সে বলে গতকাল রাতে তোরা এক বিছানায় ছিলি। জুনাইয়া বলে এক বিছানায় থাকলেও আমাদের ভেতরে কিচ্ছু হয়নি। তার বান্ধবী বলে আমার কাছে লুকানোর কি আছে, আরো অনেক কিছু বলে আর তাকে লজ্জা দেয়। অন্যদিকে শাও অফিসে বসে সিগারেট খাচ্ছে। তারপর সে সেখান থেকে উঠে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার ভাইয়ের খোঁজ নিতে। তার অ্যাসিস্ট্যান্ট বলে তার একটা মেয়ে ফ্রেন্ড ফিরে এসেছে এবং তার সাথে সে দেখা করতে চায়।
পরের সিনে আমরা দেখি শাও সে ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু শাও তার সাথে ভালো করে কথা বলতে চায় না। তারপর তার একসাথে ড্রিঙ্ক করে। এরপর আমরা দেখি জুনাইয়ার বান্ধবী এবং তার ভাই এসেছে। ভাই তার জন্য একটা লিমিটেড এডিশনের গ্লাভস এনেছে। আসলে তার বান্ধবী তার ভাইয়ের সাথে জুনাইয়ার একটা লাইন করে দেওয়ার চেষ্টা করছে। তখনই সেখানে শাও তার মাতাল ফ্রেন্ড আসে। শাও জুনাইয়ার হাতে গিফট দেওয়া গ্লাভসটির বক্স দেখে। শাও তখন তাদেরকে বলে, আমার একটা কাজ আছে, এখান থেকে যেতে হবে। তার ফ্রেন্ড তাকে জড়িয়ে ধরেছিল। এটা জুনাইয়াও লক্ষ্য করে। সে এটা দেখে তাকে ভুল বোঝে। জুনাইয়ার বান্ধবীর ভাই তাকে অস্থির দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে সে ঠিক আছে। অন্যদিকে শাওকে দেখি আমরা, সে গাড়িতে বসে। লুমানকে অর্থাৎ সে ফ্রেন্ডকে তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে। তাকে গাড়িতে তুলতে নিষেধ করে শাও। কথা শুনে লুমান বলে, তুমি কি জমিটা নিতে চাও না? এখানে সে কোন জমির কথা বলে সেটা আমাদের বলা হয় না। উত্তরে শাও বলে, আমাদের সম্পর্ক অনেক আগে শেষ, আর আমি সেই কন্ট্রাক্টটা নিতে চাই না। লুমান বলে, আমি শুধু তোমার গাড়িতে উঠতে চাই। কিন্তু শাও আপনাকে না নিয়ে সেখান থেকে চলে যায়। ফেরার পথে সে দেখে জুনাইয়া একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। হাত থেকে সিগারেট নিয়ে এসে ফেলে দেয়। তারপর তাদের মাঝে অনেক কথা হয়। শাও তাকে কিস করে, কিন্তু জুনাইয়া তাকে সরিয়ে দেয়। আসলে জুনাইয়াও রেগেছিল, শাও রেগেছিল। দুজনেই দুজনকে উল্টাপাল্টা কথা বলে। শাও রেগে তার চুল ধরে তাকে ওয়ার্নিং দেয়। তারপর সেখান থেকে চলে যায়। জুনাইয়াও শাওয়ের ব্যবহার দেখে অবাক হয়ে যায় এবং অনেক কষ্ট পায়। তারপর তার ফোন এবং তার সৎ বোনের মেসেজ দেখা যায়। সে মনে করিয়ে দেয় যে তার বাড়িতে ডিনারের কথা আসছে। অন্যদিকে জুনাইয়ার সৎ বোন আয়নার সামনে দাঁড়িয়ে কিছু একটা প্ল্যান করছিল। তখন লুমান তাকে কল করে। কল দিয়ে কালকে ডিনারের কথা জিজ্ঞেস করে। সে বলে সে প্ল্যান করেছে যে জুনাইয়ার সৎ বোনের বয়ফ্রেন্ড মিংমনের সাথে জুনাইয়াকে ফাঁসাবে। সে প্রথমে রাজি হয় না, পরে রাজি হয়ে যায়। এরপর আমরা পরদিন ডিনারের দৃশ্য দেখি। সেখানে সবাই জুনাইয়ার বোন অর্থাৎ মিস তাংয়ের পোশাকের প্রশংসা করে। তারা অনেক রকম কথা বলে। তারপর সেখানে জুনাইয়া আসে। তখন শাওয়ের ভাই উঠে গিয়ে জুনাইয়াকে বলে, তুমি কোনো কিছু না বলে চলে আসলে, আমি তোমাকে এগিয়ে আনতে যেতাম। তারপর জুনাইয়া সৎ বোনকে বলে, তুমি আমার মাকে হুমকি দিয়েছ, এজন্য আমি এসেছি। তারপর তারা সবাই মিলে খেতে বসে। জুনাইয়ার সৎ মা তাকে ড্রিঙ্ক করতে দেয়। সবাইকে ড্রিঙ্ক করতে দেখে সেও করে। পরে সে মাতাল হয়ে যায়। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে কেন সে তাদেরকে বিশ্বাস করছে এখনো। তারপর সেখানে সে অজ্ঞান হয়ে যায়। তার সৎ বোন আসে সেখানে। তারা পুরো পরিবার মিলে জুনাইয়া এবং শাওয়ের ভাইকে একটা রুমে রেখে চলে যায়। মাতাল জুনাইয়ের সাথে শাওয়ের ভাই খারাপ কাজ করতে চেষ্টা করে, আর দূর থেকে জুনাইয়ের সৎ বোন একটা ভিডিও করে। তখনই সেখানে শাও আসে এবং তার ভাইকে ছুঁড়ে ফেলে দেয়। শাওকে দেখে জুনাইয়া খুশি হয়। তারপর শাও জুনাইয়ের বাবাকে পুলিশে দিতে চায়। তার বাবা শাওয়ের পা ধরে মাফ চায়, কিন্তু শাও তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। শাও জুনাইয়াকে বাসায় নিয়ে গিয়ে গোসল করিয়ে দেয়। তখনও সে মাতলামি করছিল। শাও তাকে সামলে নেয়। জুনাইয়া তাকে কিস করতে যায়। শাও সরে যায়। পরদিন সকালবেলা জুনাইয়ার সেন্স আসে। সে শাওয়ের বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল। উঠে দেখে তার গায়ে কোনো ড্রেস নেই। সে বলে এসব কি? সে তখন রেগে যায়। শাও বলে কাল রাতে সে নিজে ইচ্ছে করে শাওয়ের সাথে ইন্টিমেট হয়েছে। জুনাইয়া তাকে থামতে বলে। তারপর তাদের মাঝে আবারও ছোটখাটো ঝামেলা হয়, মানে এমনি। তারপর শাও সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি শাওয়ের ভাইকে একজন বকা দিচ্ছে তার কাজের জন্য। এরপর জুনাইয়াকে দেখানো হয় সে হসপিটালে তার বান্ধবীর সাথে কথা বলছে। তখন হসপিটালে পরিচালক তাকে ডেকে একটা ক্যাম্পেইন অফার করে। সে বলে তুমি এখনো বিয়ে করনি, বাচ্চা নেই, এখনই তোমার পরিশ্রম করার সময়, আমি তোমাকে সুযোগটা দিচ্ছি। জুনাইয়া জানতে চায় কতদিন চলবে এবং কবে শুরু হবে। তিনি বলেন 2 মাসের মধ্যেই শুরু হবে এবং বলেন এটা 2 বছর চলবে। তিনি বলেন জুনাইয়া যদি করতে চায় তাহলে যেন তাকে জানায়, তাহলে সে অন্য কাউকে অফারটা দেবে। অন্যদিকে নুমান রেডি হচ্ছিল কোথাও যাওয়ার জন্য। তার কাজের লোক তাকে সাজগোজ করতে দেখে তার প্রশংসা করে। আবার আমরা দেখি শাও কোনো একটা রুমে কাউকে খুঁজতে যায়। কাউকে না পেয়ে সে সেখানে বসে। তখনই পেছন থেকে নুমান এসে তাকে জড়িয়ে ধরে তার গলায় কিস করে। শাও বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। তারপর তার কাছে কন্ট্রাক্ট পেপার চায়। নুমান বলে তার বাবা কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে। তারপর শাও সেখান থেকে চলে যেতে চায়। নুমান তাকে জড়িয়ে ধরে তাকে বলে যে সে তাকে ভালোবাসে। শাও বলে আমি বিবাহিত। তারপরে নুমানকে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে সে জুনাইয়ের কাছে নুডলস রান্না খেতে চায়। প্রথমে জুনাইয়া তার সাথে ভালো ব্যবহার করে। পরে তার গলায় লিপস্টিকের দাগ দেখে সে অনেক রেগে যায়। শাও কিছু না বলে সে ঘরে গিয়ে নিজের রাগ মেটায়। শাও তার অ্যাসিস্ট্যান্টকে বাসায় আসতে বলে। তারপরে অ্যাসিস্ট্যান্ট দেখে শাওয়ের গলায় লিপস্টিকের দাগ। এটা সে শাওকেও দেখায়। এরপর জুনাইয়া তার বান্ধবীর সাথে তার বিদেশে যাওয়া নিয়ে কথা বলছিল। বান্ধবী বলে তুমি শাওকে রেখে যেও না। জুনাইয়া বলে আমার মনে হতো সে আমার প্রতি উইক, কিন্তু কাল রাতে আমি তার গলায় লিপস্টিকের দাগ দেখেছি। এটা শুনে তার বান্ধবীও রেগে যায়। এরপর আমরা দেখি লুমানের বাবা শাওয়ের কাছে এসেছে। শাও তাকে তার মেয়েকে সামলাতে বলে। এরপর লুমানের বাবা তাকে বলে শাও ম্যারেজ। এরপর হাসপাতালের নার্সরা তাদের ভেতরে শাওকে নিয়ে কথা বলছিল। সেটা জুনায়েদ শুনে ফেলে। আসলে অনলাইনে শাও এবং লুমান সম্পর্কের কথা ছড়িয়ে দিয়েছিল লুমান। গাড়িতে শাও তার অ্যাসিস্ট্যান্টের সাথে এটা নিয়ে কথা বলছিল। তারপর সে বাসায় যায়। তখন বাসায় জুনাইয়া ছিল না।
তাই সে এসির তাপমাত্রা অনেক কমিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে জুনাইয়া আসে, এসে দেখে যে এসির তাপমাত্রা কমানো এবং সে বুঝতে পারে এখানে শাও এসেছিল। তারপরে তার ফোনে লুমানের মেসেজ আসে যে সে তাকে দেখা করতে বলে। পরদিন জুনাইয়া তার বান্ধবীর সাথে সেখানে যায়। জুনাইয়া তার বান্ধবীকে সেখানেই অপেক্ষা করতে বলে এবং ভেতরে যায় লুমানের সাথে দেখা করতে। লুমান তাকে 1 মিলিয়ন টাকার একটা চেক দিতে চায় এবং তার পরিবর্তে তাকে শাওয়ের জীবন থেকে চলে যেতে বলে, কিন্তু জুনাইয়া না করে। তারপর লুমান বলে, এমনিতেও শাও তোমাকে ভালোবাসে না, তাই তোমার উচিত এই অফারটা অ্যাকসেপ্ট করা। তখন জুনাইয়া বলে সে শাওয়ের অফিসিয়াল স্ত্রী, তাই সে যেন এসব কথা কখনো না বলে। তারপর সে সেখান থেকে চলে যেতে চায়। তখন লুমান তাকে বলে, সেদিন ডিনারে তোমার ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিয়েছিল কে জানতে চাও? সে বলে যে তোমার ড্রিঙ্কসে ড্রাগ আমিই মিশিয়ে দিয়েছিলাম এবং এতে আমাকে তোমার পরিবার হেল্প করেছিল। এটা শুনে জুনাইয়া তো অনেক অবাক হয়ে যায়। তারপর সেখান থেকে সে চলে আসে, এসে তার বান্ধবীকে সব বলে এবং কান্না করতে থাকে। তার বান্ধবী তাকে সান্ত্বনা জানায়, বলে যারা তোমাকে বুলি করছে তাদেরকেও তুমি বুলি করবে। এরপর জুনাইয়া বলে সে হয়তো শাওকে ভালোবেসে ফেলেছে, আবার বলে হয়তো না। উত্তরে বান্ধবী বলে যাই হোক আমি তোর সাইডে আছি। পরের দিনে আমরা শাওকে অফিসে দেখি। সে ফোনে দেখছে যে লুমান তার সাথে থাকা ঘনিষ্ঠ ছবি অনলাইনে আপলোড করেছে। তারপর সে ভাবে জুনাইয়াকে এই ছবি দেখেনি, দেখলে কেন আমাকে এখনো কল দেয়নি। তারপর ভাবে আসলে সে আমার প্রতি উইক না। তখনই তার ফোনে জুনাইয়ার কল আসে। জুনাইয়া তাকে বলে এখনই তার সাথে দেখা করতে, আর সে তার সাথে ডিভোর্স নিয়ে কথা বলতে চায়। এ কথা শুনে শাও চমকে যায়। তারপর সে বাসায় ফেরে। বাসায় ফিরলে জুনাইয়া তাকে প্রশ্ন করে সেদিন ডিনারে যে তাকে ট্রাক দেওয়া হয়েছিল সেটা কে দিয়েছিল, সেটা সে জানে কিনা। শাও বলে না, সে জানে না। তবুও সে বিশ্বাস করতে চায় না। তারপর সে শাওয়ের হাতে ডিভোর্সের কাগজ দিয়ে সেখান থেকে চলে যায়। শাওর আগে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে। তারপর জুনাইয়া দাদার কাছে যায়। দাদা দাবা খেলছিল। তখন জুনাইয়া তাকে বলে আমরা কাল ডিভোর্স করতে যাচ্ছি। দাদা জানতে চায় যে সে কি সত্যি শাওকে ভালোবাসি কিনা। জুনাইয়া বলে আমাদের দুজন একসাথে থাকতে অনেক কষ্ট হচ্ছে। দাদা বলে তোমার ডিভোর্স করতে চাইলে আমি বাধা দেব না, আমি তোমার পাশেই থাকবো, তুমি যা ভালো মনে করো সেটাই করো। এর পরের দিনে আমরা জুনাইয়া এবং তার দাদাকে ডিভোর্স অফিসে দেখি। অফিসিয়ালি তাদের ডিভোর্স হয়ে যায়। তখন দাদা তাকে বলে ডিভোর্স হয়ে গেলেও তুমি আমার হৃদয়ে থাকবে, আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসবে, কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তারপর জুনাইয়া দাদাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা শাওকে দেখি। সে বক্সিং রিং এর মধ্যে ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে ডিভোর্সের কথা জানায়, কিন্তু সে সেটা বিশ্বাস করে না। রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে সে অনেক বেশি রেগেছিল। তারপর দেখে যে জুনাইয়া তার সবকিছু নিয়ে চলে যাচ্ছে। শাও তাকে আটকায়, কিন্তু সে শাওকে অনেক কথা শোনায়। তারপর বলে আমাদের ডিভোর্স হয়ে গেছে। এটা বলে তাকে ডিভোর্সের কাগজ দেয় এবং সেখান থেকে চলে যায়। শাও তাকে রেগে অনেক কথা বলে যে সে যেন আর ফিরে না আসে। তারপর তার অ্যাসিস্ট্যান্ট বলে জুনাইয়া চলে যাওয়াতে তার কষ্ট হলে সে যেন তাকে গিয়ে আটকায়। শাও বলে তোমার কি দেখে মনে হচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি? পরের দিনে আমরা দেখি শাও 2 ঘন্টা ধরে পাঞ্চিং ব্যাগ মেরে যাচ্ছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে এখন তার থামা উচিত, না হলে তার হাত ভেঙে যাবে। এরপর সে শাওকে বলে যে জুনাইয়া বিদেশে যাওয়ার কাগজপত্র তৈরি করছে। শাও বলে যে সে আমাকে এত ঘৃণা করতো যে ডিভোর্সের পর একই দেশেও থাকতে চায় না। তারপর তার অ্যাসিস্ট্যান্ট বলে সে এমন না। তারপর তাদের মাঝে আরো অনেক কথা হয়। এরপর আমরা জুনাইয়াকে দেখি। সে তার বান্ধবীর বাসায় ছিল। তার বান্ধবী তার জন্য নুডলস রান্না করে আনে এবং বলে এটা অনেক স্পেশাল ভাবে বানিয়েছে। তারপর জুনাইয়া খেতে যায়। খেতে গিয়ে তার বমি আসে। তারপর সে টেস্ট করে বোঝে সে আসলে প্রেগনেন্ট। তারপর তার বান্ধবী তার কাছে শুনতে চায় যে এখন সে কি করবে, কারণ একটু আগেই ডিভোর্স হয়েছে। জুনাইয়া বলে বাচ্চাটাকে রাখবে। বান্ধবী বলে না, তুমি বিদেশে যাবে। তারপর তার ফোনে একটা নোটিফিকেশন আসে। সেখানে গিয়ে সে অনেক কিছু জানতে পারে। সে আসলে জানতে পারে যে শাওয়ের কোনো দোষ নেই, লুমানই এসব করেছে। এরপর আমরা লুমান এবং তার বাবাকে দেখি। তার বাবা তাকে দেখায় যে পুরো ইন্টারনেটে তার খবর ছড়িয়ে পড়েছে। পুরো ইন্টারনেটে তার এবং অন্য লোকদের রুম ডেটের দৃশ্য ভাইরাল হয়েছে। এটা দেখে লুমান অনেক পরিমাণে রেগে যায়। তারপর তার বাবা তাকে শাওয়ের কাছে সাহায্য চাইতে বলে। এটা শুনে সে তো আরো বেশি রেগে যায় এবং সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে শাও অফিসেই বসেছিল। তাকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে বলে যে লুমান তার সাথে দেখা করতে এসেছে। শাও তাকে বলে যে লুমানকে অপেক্ষা করতে বলো। আধা ঘন্টা হয়ে যায়, তাও শাও দেখা করতে চায় না। তখন লুমান আবারও শাওয়ের অ্যাসিস্ট্যান্টকে বলে কল দিতে। সে বলে বস এখনো ব্যস্ত। তারপর লুমান উঠে যায় নিজেই শাওকে খুঁজতে। তখনই সেখানে শাও আসছে। লুমান তার কাছে সাহায্য প্রার্থনা করে। সে বলে আমাদের পরিবারের মাঝে খুব ভালো সম্পর্ক ছিল, অন্তত আমার দাদার জন্য হলো আমাকে হেল্প করো। শাও বলে আমি করব না। লুমান জানতে চায় কেন করবে না। শাও বলে তোমার এই কথার উত্তর আমি দেব না, আমার বউ দেবে। তখনই সেখানে জুনাইয়া আসে। তখন শাও বলে আমি তোমার কুকর্মের জন্য তোমাকে সাহায্য করব না এবং তোমাদের কোম্পানির সাথে কোনো কাজ করব না, শুধুমাত্র আমার বউয়ের রাগের জন্য। তখন লুমান বলে বাইরের একজনের জন্য তুমি এরকম করবে? শাও বলে কে বাইরের? এখানে একমাত্র তুমিই বাইরের। জুনাইয়া আমার বিয়ে করাবো। তারপর সিকিউরিটি গার্ড দিয়ে লুমানকে বের করে দেয়।
এরপর জুনাইয়াকে বলে, দেখলে তো এসব ওর কাজ। তখন জুনাইয়া বলে, তুমি আমাকে এসব নাটক দেখাতে নিয়ে এসেছো, এর চেয়ে ভালো হবে তুমি অন্য কোনো দর্শক দেখো, আমি চলে যাচ্ছি এখান থেকে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। শাও অনেক বেশি রেগে যায়। তারপর শান্ত হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, খোঁজ নাও সে কোথায় থাকে, ওকে আমি আজ বিকালেই ড্রপ করব। তারপর বিকেলবেলা জুনাইয়া যেখানে থাকে তার নিচে গিয়ে গাড়ি নিয়ে বসে থাকে। তখন সেখানে জুনাইয়া এবং তার বান্ধবীর ভাই আসে। তার বান্ধবীর ভাই তার ইউগি হাতে একটা কাগজ দিয়ে বলে, এটা তোমার বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট, এবং আরও বলে, তুমি যখন সেখানে যাবে আমি একজনকে ঠিক করে রাখবো যে তোমাকে পিক করবে। জুনাইয়া তাকে ধন্যবাদ জানায়। এই সব কিছুই শাও গাড়িতে বসে দেখে। এসব দেখে সে খুবই রেগে যায়। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে খোঁজ নিতে বলে, জুনাইয়া যে বাড়িতে থাকে তার মালিকের নাম কি। অন্যদিকে ইউগি বলে, তুমি কালকে বিদেশ চলে যাচ্ছ, আমি তোমাকে কিছু বলতে চাই। তখনই জুনাইয়ের ঘাড়ে একটা পোকা এসে বসে। ইউগি সেটা সরিয়ে দেয়। শাও গাড়ি থেকে দেখে মনে করে যে ইউগি জুনাইয়াকে কিস করছে। এটা দেখে সে জুনাইয়াকে ভুল বোঝে এবং ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে যায়। গাড়ি একটু হলেই জুনাইয়াদের সাথে লেগে যাচ্ছিল। জুনাইয়া গাড়িটা দেখে বুঝতে পারে যে এটা শাওয়ের গাড়ি এবং শাও তাকে ফলো করছে। এরপর জুনাইয়া ইউগির কাছে জানতে চায় যে সে তাকে কি বলতে চায়। ইউগি বলে সে তার সাথে বিদেশে যেতে চায়। তখন জুনাইয়া বলে সে প্রেগনেন্ট। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা দেখি শাও বাড়িতে বসে মদ খাচ্ছে। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে। তখনই আবার অ্যাসিস্ট্যান্টের ফোনে একটা কল আসে। কল কেটে সে শাওকে বলে যে ম্যাডাম অর্থাৎ জুনাইয়া কালকে বিদেশে চলে যাবে এবং কোন ফ্লাইটে যাবে সেটাও বলে। শাও বলে, ও তো এখন আমার আর বউ না, ও যেখানে খুশি সেখানেই যাক। পরের দিনে আমরা এয়ারপোর্ট দেখতে পাই যেখানে জুনাইয়া চলে যাচ্ছিল। জুনাইয়ের সাথে সেখানে তার বান্ধবী এবং বান্ধবীর ভাইও ছিল। ইউগি তাকে বলে সে কাল সারা রাত তাকে নিয়ে ভেবেছে, সে ভাবছে তার হয়তো তাকে প্রয়োজন হতে পারে। তখন জুনাইয়া তাকে ধন্যবাদ জানায় এবং বলে সে নিজের যত্ন নিজেই রাখতে পারবে। তখন সেখানে শাওয়ের দাদু আসে। দাদুকে দেখে জুনাইয়া অনেক খুশি হয়ে যায় এবং বলে, তুমি এখানে কেন এসেছো? দাদু বলে, আমি তোমাকে ছাড়তে এসেছি এবং তুমি সেখানে গিয়ে কোনো কিছু প্রয়োজন হলে আগে আমাকে জানাবে, এবং তাকে একটা কার্ড দেয়। এখন তাকে আরো অনেক কিছুই বলে। অন্যদিকে শাও অফিসে ছিল। সে ঘড়িতে সময় দেখে। তখনই সে এয়ারপোর্টে যায়। গিয়ে দেখে জুনাইয়া চলে গেছে। তার দাদার সাথে দেখা হয়। তার দাদা তাকে জিজ্ঞেস করে কেন সে তাড়াতাড়ি আসেনি। আরও বলে যে জুনাইয়া যাওয়ার আগে তাকে দেখতে চেয়েছিল, তাই বলে সে সেখান থেকে চলে যায়। আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা জুনাইয়া এবং তার ছেলে জিয়াজুকে দেখি। তারা দেশে ফেরত এসেছে। জুনাইয়া তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছে। তার বান্ধবী তাকে বলে যে শাও তাকে অনেক খুঁজেছে গত 2 বছরে, সে কেন তাকে একটা সুযোগ দিচ্ছে না। জুনাইয়া বলে, আমাদের মাঝে যা শুরু হয়েছিল সেটা ভুল ছিল। তারপর রেগে গিয়ে বান্ধবীকে বলে, তুই এই বিষয় নিয়ে কথা না বলে আমাকে নিয়ে বল, তুই কি আমাকে মিস করিস না? তার বান্ধবী বলে, হ্যাঁ। এরপর আমরা দেখি জুনাইয়া এবং তার ছেলে একটা হোটেলে গিয়েছে এবং রিসেপশন থেকে ছবি নিচ্ছে। তখন তার ছেলে বাথরুমে যেতে চায়। একজন স্টাফ তাকে বাথরুমে নিয়ে যায়। হাঁটতে গিয়ে তখন জুনাইয়ের সাথে শাওয়ের ধাক্কা লাগে। অনেকদিন পর তাদের দেখা হয়। শাও তার খবর নিতে চায়। জুনাই তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শাওয়ের সাথে তার ছেলের ধাক্কা লাগে। তখন সেখানে জুনাইয়া আসে। শাও তাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার বাচ্চা? কবে এসব হলো? জুনাইয়া বলে, আমার একাকিত্বের জীবনে তোমার নাক না গলালেও চলবে। তাই বলে সে সেখান থেকে চলে যায়। তখন সেখানে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট আসে। শাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই বাচ্চাটা কার, এটা খোঁজ নাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি শাও অফিসে রয়েছে। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট একটা ফাইল নিয়ে আসে এবং তাকে সেটা দেখায়। সেখানে জুনাইয়ের প্রেগনেন্সি সম্পর্কে রিপোর্ট ছিল, কিন্তু সে জুনাইয়ের প্রেগনেন্ট হওয়ার সময় মিলাতে পারে না। পরের দৃশ্যে শাও বক্সিং রিংয়ের পাশে বসে মদ খাচ্ছে। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে। তারা 3 জন প্রেগনেন্সি নিয়ে কথা বলছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে জুনাইয়া এখন দেশে ফিরেছে, তাই সেজন্য তার সাথে দেখা করতে চায়, অন্তত বাচ্চাটার বাবা হওয়ার জন্য যেন সে যায়। এটা শুনে শাও তাকে একটা থাপ্পড় মারে। সেও শাওকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে শাও সেন্সলেস হয়ে যায়। ভয়ে অ্যাসিস্ট্যান্ট তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে দেখে এসে বলে যে তার খুব বেশি সমস্যা হয়নি। তারপর শাওয়ের অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে বলে জুনাইয়াকে যেন সে শাওয়ের কাছে নিয়ে পাঠায় ট্রিটমেন্টের জন্য। ডাক্তারও রাজি হয়ে যায়। পরে ডক্টর জুনাইয়ের কাছে গিয়ে তাকে বলে, নতুন একটা রোগী এসেছে, তাকে তোমায় দেখতে হবে, এবং তার ফাইল তাকে দেয়। ফাইলে শাওয়ের নাম দেখে সে সবকিছু বুঝে যায়। তাই সে শাওকে দেখতে যায়। অনেক আগেই শাওয়ের সেন্স ফিরে এসেছিল। জুনাইয়ের আসার শব্দ শুনে আবারও সে সেন্সলেস হওয়ার নাটক করে। তাকে সেন্সলেস দেখে সে চলে যেতে চায়। তখনই শাও এমন ভান করে যেন তার কেবলই জ্ঞান ফিরল আর তার অনেক ব্যথা হচ্ছে। তারপর সে বলে তার বুকে ব্যথা হচ্ছে। এটা শোনার পর জুনাইয়া বলে, তোমার বুকে ব্যথা হলে একটা বুকের ডক্টর দেখানো দরকার, তুমি কি বুকের ডক্টরের কাছে কল দেবে? শাও তখন বলে, না না, দরকার নেই, আমার বুকের ব্যথা ঠিক হয়ে গেছে। এরপর যখন জুনাইয়া একা বসেছিল, সে ভাবছিল কেন শাও এমন করছে। তখন তার ফোনে একটা কল আসে এবং বলা হয় একজন রোগী তাকে ডাকছে। এটা আসলে শাও ছিল। তখন সে শাওয়ের রুমে যায়। রুমেই সে একাই ছিল।
জুনায়াকে দেখে সে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। তারপর তাদের পাস্ট নিয়ে কথা বলতে শুরু করে। তারপর জুনাইয়া বলে, এসব পুরাতন কথা বাদ দিয়ে অন্য টপিক থাকলে আমার সাথে কথা বলতে পারো। তারপর সেখান থেকে চলে যেতে চায়। তখনই সেখানে শাওয়ের ভাই আসে। ভাই তাকে দেখে। জুনাইয়া সেখান থেকে চলে যায়। তার ভাই এসে সেখানে গেম খেলতে থাকে। শাও তাকে গেম খেলতে নিষেধ করে। তার ভাই বলে, জীবনে আনন্দ থাকা দরকার। তারপর সে বলে তার একটা কাজ আছে, এজন্য তাকে বেরিয়ে যেতে হবে। তখন শাও তাকে আটকায় এবং কিছু জানতে চায়। অন্যদিকে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট হাসপাতালে সবার জন্য নাস্তা নিয়ে আসে। সে জুনাইয়ের জন্য নাস্তা নিয়ে আসে এবং সেটা তাকে দেয়। সেটা নিয়ে তার বান্ধবীর কাছে যায়। তার বান্ধবী এসব শুনে বলে, শাও হয়তো তোমাকে আবার ফেরত পেতে চায়। তারপর সে সেগুলোকে জুনাইয়াকে দিয়ে খেতে বলে। জুনাইয়া বলে, আমার পেট ভরা, আমি খাবো না। অন্যদিকে শাও হাসপাতালের বেডে শুয়ে ভাবছিল তার কি করা উচিত। জুনাইয়াকে ইগনোর করে সে সেখান থেকে চলে যাবে। কি করবে এসব কথাই সে ভাবছিল। তখন সেখানে লুমান আসে। এসে শাওয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। শাও তাকে বলে, তুমি নিজেই ভাবো তুমি ক্ষমার যোগ্য কিনা। লুমান বলে, তুমি কি সত্যি আমাকে দায়ী করো তোমাদের বিচ্ছেদের জন্য? আমি যা করেছি ঠিক করেছি। সবাই যখন আমাকে ভুল বলেছে আমি নিজেকে সঠিক মনে করেছি। তখন সেখানে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট আসে। তখন লুমান বলে, আমি তোমাদের সম্পর্ক ঠিক করে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তখন আবারও শাওয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। শাও তখন তাকে আটকায়। সে তার কাছে কন্ডিশন জানতে চায়। লুমান বলে সে সবকিছু জুনাইয়াকে বুঝিয়ে বলবে যে এই সব কিছুই তার চাল। এটা শুনে শাও রেগে যায় এবং তাকে বলে, জুনাইয়াকে কষ্ট দিও না। তাই বলে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যেতে চায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট লুমানকে বলে, তুমি এটা করো, জুনাইয়াকে গিয়ে সবকিছু বুঝিয়ে বলো। তারপর লুমান জুনাইয়ের সাথে দেখা করে তার চেম্বারে আসে। সে গিয়ে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। জুনাইয়া বলে, তুমি যদি তোমার এবং শাওর সম্পর্কের ব্যাপারে কিছু বলতে চাও তাহলে আমি সেটা শুনতে চাই না। এটা বলে সে সেখান থেকে চলে যেতে চায়। তখন লুমান জুনাইয়ের কাছে ক্ষমা চায় এবং সবকিছু খুলে বলে। সে বলে তাদের আর শাওর মাঝে কোনো সম্পর্ক নেই, তাদের মাঝে কোনোদিন কিছু হয়ও নি। এসব শুনে জুনাইয়া বলে, এসব এখন শুনে আমার আর কিছুই করার নেই, কারণ আমরা ডিভোর্স নিয়ে ফেলেছি। এটা বলে সে সেখান থেকে চলে যেতে চায়। তখন লুমান তাকে অনেক কিছুই বলে। শেষে বলে যে শাও সত্যিই জুনাইয়াকে ভালোবাসে। অন্যদিকে হাসপাতালের বেডে বসে শাও অপেক্ষা করছিল। তার সাথে তার অ্যাসিস্ট্যান্টও ছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে জুনাইয়ের কাছে যেয়ে তার অসুস্থতার কথা বলতে বলে। তার অ্যাসিস্ট্যান্টকে জুনাইয়াকে বলে যে বস অসুস্থ হয়ে গেছে, আপনাকে ডাকছে। প্রথমে সে যেতে চায় না, কিন্তু পরবর্তীতে ঠিকই যায়। গিয়ে সে যখন শাওয়ের চেক আপ করতে চায় তখন শাও তার হাত ধরে ফেলে এবং বলে সে তার সাথে কথা বলতে চায়। সে বলে সে জুনায়েদকে ভালোবেসে ফেলেছে। জুনাইয়া বলে, তুমি কি আজ ভুল ওষুধ খেয়ে ফেলেছ? তারপর শাই বলে, আমাকে একটা শেষ সুযোগ দাও, আমার জীবনে ফেরত আসো। তারপর জুনাইয়া তার জ্বর মাপে এবং বলে, তোমার তো জ্বরও আসেনি। তারপর শাও তাকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে এবং বলে তাকে ডিভোর্স দিয়ে সে এখন অনুতপ্ত। জুনাইয়া বলে তাকে ছেড়ে দিতে তার কাজ আছে। আর সে মনে মনে ভাবে আমার এখন তাকে সরিয়ে দিয়ে চলে যাওয়া উচিত, কিন্তু আমার এটা করতে একদম ইচ্ছে হচ্ছে না। তারপর শাও তার কপালে কিস করে এবং বলে, আজ থেকে আমি তোমার যত্ন নেব। জুনাইয়া মনে মনে বলে, সত্যি মানুষটা অনেক পাল্টে গেছে। তারপর সে বলে, আমার বাচ্চা আসলে তোমার। শাও এটা শুনে খুশিতে তাকে জড়িয়ে ধরে। হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ড্রামার এক্সপ্লেনেশন? এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।